সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা সবাইকে। আশা করি ভালো আছো এবং ভালো থাকাটাই কামনা করি। আজকে আমরা গত ক্লাসের যে বাড়ির কাজ দিয়েছিলাম সেই বাড়ির কাজ যারা করতে পেরেছো ভালো, আর যারা করতে পারোনি আমি করে দিচ্ছি, দেখে নাও কিভাবে করতে হবে। আমরা লিখতে হলে আমাকে এই যে আমাকে চলক ধরতে হবে। 1000 টাকা, তারপরে 300 টাকার মাছ, 275 টাকার মুরগি, তারপরে 100 টাকার তৈল কিনলো। এগুলি একই রকম না, ভিন্ন 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 উপাদান, যেহেতু আমাকে ভিন্ন ভিন্ন নাম বা চলক দিয়ে সেগুলো উল্লেখ করতে হবে। এবং বাকি টাকা তার মাকে ফেরত দিল, সে টাকাটার জন্য আমরা একটা চলক নির্ধারণ করব। তাহলে মোট টাকাকে যদি আমরা ধরি টি, এবং মাছ ক্রয়কে আমরা ধরলাম এফ, মুরগিকে এফ এম, তৈল ক্রয়কে আমরা যদি ও ধরি, এবং যে টাকাটা ফেরত দিল সেটাকে আমরা আর ধরলাম। এখানে যে মানগুলো বা যে টাকাগুলো আমরা দিলাম সেগুলো হচ্ছে একটা নির্দিষ্ট মান। যেমন 1000 টাকা মোট টাকা দিয়েছিল, 1000 টাকা। সে বাজারে গিয়ে 300 টাকার মাছ কিনলো, তারপরে 275 টাকা দিয়ে মুরগি কিনলো, এবং 100 টাকা দিয়ে তৈল কিনলো। এই টাকাগুলো হচ্ছে নির্দিষ্ট মান, টাকাগুলো পরিবর্তনশীল না, এগুলো কনস্ট্যান্ট বা ধ্রুবক মান। এবং বাকি টাকা তার মাকে ফেরত দিল। সেই জন্য এই নির্দিষ্ট মান এর টাকা যদি হয়, ডাটা যদি অপরিবর্তনীয় হয়, সেই মানগুলো ইনপুট দেওয়ার ক্ষেত্রে আমরা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট ব্যবহার করি। অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট খুব সহজে আমরা ব্যবহার করতে পারি। অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট যে কোনো একটা চলক নির্ধারণ করে, যেমন আমরা টাকা টি ধরলাম, মোট টাকা সমান বা ইকুয়াল দিয়ে সেই টাকার সেই মানটা কত সেটা আমরা লিখে দিলাম 1000 টাকা। তাহলে এই যে টি ইকুয়াল 1000 যখন আমরা লিখবো, তখন সেটা সেই মানটা ইনপুট হিসেবে পেয়ে যাবে, তাতে অ্যাসাইন হয়ে যায়, মানটা ধারণ করে। তাহলে ডাটার মান পরিবর্তন না হলে, অ্যাসাইনমেন্ট আমি এখানে একটা সংজ্ঞা দিয়েছি যে পরিবর্তন না হলে সরাসরি একটি চলকের মাধ্যমে আমরা ইনপুট দিতে পারি অ্যাসাইনমেন্ট ব্যবহার করি। আমরা ফরম্যাটেড স্টেটমেন্ট ব্যবহার করতে পারি। আমরা ডেটার মান পরিবর্তনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, যে নির্দিষ্ট মান পড়া, রিড। হ্যাঁ, সেরকম তিনটা পদ্ধতিতে আমরা ইনপুট দিয়ে থাকি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট ব্যবহার করে। এক বা একাধিক ডেটার মান পড়তে বলা, এবং ফরম্যাটেড ইনপুট স্টেটমেন্ট ব্যবহার করে। তাহলে চলো আমরা আজকে এখন যে সমস্যাটা দিলাম এটা সমাধান করার চেষ্টা করি। আমরা সি প্রোগ্রামিং এর শুরুতে থাকে কি থাকে, গত ক্লাসে যে বলছিলাম যে ডকুমেন্টেশন সেকশন, স্ল্যাশ স্টার, যা লেখার লিখে স্টার স্ল্যাশ দিয়ে ক্লোজ করতে হবে, সেটা আমি এখানে ব্যবহার করে নেই। তারপর থাকে লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশন করতে হয় হ্যাশ ইনক্লুড লিখে সেই হেডার ফাইলটার উল্লেখ করতে হয়, যে studio.h নামক হেডার ফাইল, তাকে conio.h আছে, তারপর math.h আছে। গত ক্লাসে আমরা হেডার ফাইলে একটা তালিকা বা লিস্ট আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারো চার্টগুলো কোন ফাংশন প্রোটোটাইপ এই হেডার ফাইলগুলো ধারণ করে, কার মধ্যে কোনটা থাকবে, সেটা আমাকে এখানে ব্যবহার করতে হবে। হেডার ফাইলটা যদি আমি ব্যবহার না করি তাহলে সেটা কাজ করবে না। এরপরে আমার এখানে যে ডকুমেন্টেশন সেকশন, তারপরে লিঙ্ক সেকশন গেল। এরপরে আমার থাকে ডেফিনেশন সেকশন, যেটা কোনো ধ্রুবক মান, কনস্ট্যান্ট মান ব্যবহার করার ক্ষেত্রে ব্যবহার করা হয় হ্যাশ ডিফাইন দিয়ে, যদি একটি মান হয়, কিন্তু যেহেতু এখানে একাধিক মান সেজন্য আমরা এটা এখানে ব্যবহার করে নিই। তারপরে থাকে গ্লোবাল ভেরিয়েবল সেকশন, যেহেতু প্রোগ্রামটা খুবই ছোট, এখানে আমরা এটা ব্যবহার করি প্রোগ্রামের জটিলতা কমানোর জন্য, আমরা এটা এখানে ব্যবহার করে নিই। মেইন ফাংশন বা ভয়েড মেইনের পরে দ্বিতীয় বন্ধনী উল্লেখ করতে, এরপরে আমাকে চলকগুলো উল্লেখ করতে হবে। যেহেতু আমরা বলতে এখানের যে মানগুলো, সেই মানগুলো হচ্ছে অপরিবর্তনীয় মান, সেই জন্য আমরা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট দিয়ে ইনপুট দিচ্ছি যে টি আমার টোটাল টাকা, আমার টোটাল টাকা টি ইকুয়াল টু 1000,
তাহলে টি ইকুয়াল 1000 লেখা মানে অ্যাসাইন, এই যে ইকুয়াল চিহ্ন প্রয়োগের ক্ষেত্রে এইটাকে বলা অ্যাসাইন করা। অ্যাসাইন করে নিল টি ইকুয়াল টু 1000 মানটা ইনপুট করে নিল। আমার ফিশ বা মাছ কিনছে এফ ইকুয়াল টু 300 টাকা। এই যে 300 টাকা আমরা এফ ইকুয়াল টু 300 ধরে নিলাম। তাহলে সে এফ 300 মানটা পেয়ে গেল। এম ইকুয়াল 275, অর্থাৎ এম এর মানটা 275 সে ধারণ করে নিল। এবং ও বা তৈল যেটা ক্রয় করছে সেটা হলো 100 টাকা, তাহলে 100 ও এর মান সে 100 ধারণ করবে। এরপরে যে ফেরত টাকাটা দিবে সেই ফেরত টাকাটার জন্য আমরা এখানে যেহেতু আর ধরছি, এখানেও আমরা এখানে আর দিয়ে লিখলাম। এরপরে আমাদের যে কাজটা করতে হবে ফর্মুলাটা লিখতে হবে। যে আমরা ফর্মুলাটা খুবই সিম্পল, মোট টাকা থেকে যদি বাকি যে টাকাগুলো খরচ হয়েছে সেগুলো সমষ্টি বিয়োগ করে দিই তাহলে আমি ফলাফলটা পেয়ে যাব। তাহলে আমার প্রক্রিয়াকরণের ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম আর ইকুয়াল টু টি মাইনাস এফ প্লাস এম প্লাস ও, এবং লাইন শেষে প্রতি লাইন শেষে সেমিকোলন দিতে, এই জন্য আমরা এখানে সেমিকোলন দিতে। তাহলে আমরা আর এখানে তেমন জটিল কোনো সূত্র নাই। এরপর আমরা ফলাফলটা দেখতে চাই। ফলাফলটা দেখার জন্য আমরা গত ক্লাসে যে আউটপুট স্টেটমেন্ট ইউজ করেছিলাম, প্রিন্টএফ সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা। ফলাফলটাকে সুন্দর দেখানোর জন্য আমরা স্ট্রিং ফরম্যাটে ব্যবহার করব। প্রিন্টএফ প্রথম বন্ধনী, তারপরে ইনভার্ট কমার ভিতরে যা লেখা লিখে, অর্থাৎ এই যে লেখাটা লিখলাম রেস্ট অফ মানি ইকুয়াল, এটা হচ্ছে স্ট্রিং, আর পার্সেন্ট ডি এটা হলো ফরম্যাট স্পেসিফায়ার। যেহেতু আমার এখানে মানগুলি হচ্ছে পূর্ণ সংখ্যা, যে রেস্ট অফ মানি ইকুয়াল এটা হচ্ছে আমার স্ট্রিং, এবং এই যে আমার পার্সেন্ট ডি এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। তাহলে যেহেতু এগুলি পূর্ণ সংখ্যা ছিল এই জন্য আমরা পার্সেন্ট ডি ইউজ করলাম। যদি দশমিক যুক্ত মান তাহলে আমরা পার্সেন্ট ডি এফ ইউজ করতাম। এবং সেই কোন চলকের প্রক্রিয়াকরণ হচ্ছে, যে চলকের মানটা ধারণ করছে, প্রক্রিয়াকরণের যে ফর্মুলা আমরা ইউজ করলাম আর, এই জন্য আমরা এখানে আর ব্যবহার করলাম, কারণ প্রক্রিয়াকরণ হয়ে মানটা ধারণ করবে আর নামক চলকের মধ্যে। তারপর আমার প্রোগ্রাম শেষ। এরপরে আমরা যখন প্রোগ্রামিং কোডে সেটা লিখবো তখন সরাসরি ফলাফলটা পেয়ে যাবো, কারণ এখানে মানগুলো পেয়ে গেছি। টি এর মান কত, এফ এর মান কত, এম এর মান কত, ও এর মান কত। আমাকে কিবোর্ড থেকে আর মান দিতে হবে না। অথবা আমরা এখানে একটা সি প্রোগ্রামিং এখন বর্তমানে বাজারে অনেক ধরনের সি প্রোগ্রামিং সফটওয়্যার পাওয়া যায়। কোড ব্লক আছে, ডেভ সি প্লাস আছে, বোরল্যান্ড সি আছে। তাহলে আমরা যদি যে কোনো একটা প্রোগ্রাম ইউজ করে সেই কাজটা করি, প্রথমে আমাকে কি করতে হবে, যে কোডটা লিখা, অর্থাৎ সেই কোডটা আমাকে লিখে ফেলতে হবে, লিখে ফেললাম। তারপর এটাকে এক্সিকিউট করার জন্য আমাকে কম্পাইল করতে হবে, অনুবাদ করতে হবে, যে কোথাও ভুল থাকলে সেই ভুলগুলো দেখাবে, শুদ্ধ করে নিতে হবে, না হয় সেটা কাজ করবে না। কম্পাইল আর কোনো এরর দেখাচ্ছে না, ঠিক আছে। তারপরে ক্লোজ করে দেওয়ার পরে আবার এক্সিকিউট রান এ ক্লিক করলাম, তাহলে আমার যে ফলাফলটা সেটা সে শো করবে বা দেখাবে, যে আমাকে এখানে দেখাচ্ছে ফলাফল। তাহলে গত ক্লাসের সমাধান আমরা করে ফেললাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা একটু দেখা যাক। যে আমরা যেমন এরকম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 যোগ বা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট এন, এটা হলো শেষ পদ। পদগুলি ধারাগুলির যোগফল আমরা বের করা শিখেছি আমরা আজকে সি প্রোগ্রামের মাধ্যমে শিখি। এই ধারা দুই ধরনের, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। যে ধারার অনুপাত সমান, সাধারণত যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ যদি বিয়োগ করি, যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ অন্তর যদি সমান থাকে আমরা সেগুলিকে বলি সমান্তর ধারা। আর যদি সমান না হয় তাই সেগুলিকে আমরা বলি অনুপাত সমান হয়, তখন সেগুলিকে আমরা বলি গুণোত্তর ধারা। যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ, যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ, অনুপাত যদি সমান হয় তখন সেটাকে আমরা বলি গুণোত্তর ধারা। ধারা দুই ধরনের আছে, একটা হলো গুণোত্তর ধারা, একটা হলো। এই ধারাগুলিতে ফলাফলটা কিভাবে হয়, যোগফলটা কিভাবে বের করে আমরা একটু হাইলাইট করে দেখাচ্ছি। প্রথমে এক, এই যে এক আছে শুরু, তার আগে
তো কিছু নাই, তার আগে তাহলে কি হবে, তার আগে তাহলে শূন্য যোগ করতে হবে। শূন্যের সাথে 1 যোগ করলে 1 হবে, সেই যোগফলের সাথে 2 যোগ করলে কত হবে, 3 হবে, আর সেই যোগফলের সাথে আবার 3 যোগ হলে কত হবে, 6 হবে, আবার সেই যোগফলের সাথে 6 এর সাথে আবার যদি 4 যোগ করা হয় তাহলে কত হবে, 10 হবে। এইভাবে এই যোগফলগুলি হয়, অর্থাৎ একই রকমের কাজ বারবার আবর্তিত হয়, একই ধরনের কাজ বারবার আবর্তিত হয়। গুণফলের ধারার ক্ষেত্রেও ঠিক সেরকম, একই রকমের কাজ বারবার আবর্তিত হয়। প্রোগ্রামিং এর ভাষায় একই রকমের কাজ আমরা বারবার ব্যবহার না করে কয়েকটি কমান্ডের মাধ্যমে করা হয়, সেটাকে বলা হয় লুপ, এটাকে বলা হয় লুপ বা আবর্তন। এই যে বারবার একই রকমের কাজ এটা আবর্তন হচ্ছে, এটা হচ্ছে লুপ। আজকে আমরা পড়ব পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামের লুপ, পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামের লুপ। তাহলে লুপ কত প্রকার, লুপ কাকে বলে, সেই লুপগুলোর স্ট্রাকচার বা গঠন কাঠামো কি ধরনের সেটা আমাকে জানা থাকতে হবে। গঠন কাঠামো মানে হলো আমরা বলছি যে সি এক ধরনের প্রোগ্রামিং ভাষা, মানুষের যেমন ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, এগুলোর এক ধরনের গ্রামার বা ব্যাকরণগত কাঠামো থাকে। ঠিক একইভাবে প্রোগ্রামিং ভাষারও গঠনগত কাঠামো বা সিনট্যাক্স আছে, সেই কাঠামোগুলি আমাদেরকে জানা থাকতে হবে এবং প্রোগ্রাম লেখার সময় সেটা শুদ্ধভাবে প্রয়োগ করতে হবে, নাহলে প্রোগ্রাম রান করে না। তাহলে লুপ কাকে বলে, বারবার একই কমান্ড ব্যবহার না করে কয়েকটি কমান্ডের মাধ্যমে একটি নির্দিষ্ট কাজ কম্পিউটারকে বারংবার নির্দেশ দেওয়ার সহজ পদ্ধতিকে বলা হয় লুপ বা আবর্তন। বারবার একই কমান্ড আমরা ব্যবহার না করে কয়েকটা সমন্বিত কমান্ড ব্যবহার করে সেই কাজটা সুচারুরূপে সম্পন্ন করতে পারে, নির্দেশ দিতে পারে, এগুলিকে আমরা বলি যে লুপ। লুপ 5 প্রকার আছে, ফর লুপ, while, do while, go to এবং continue। ফর, while, do while এগুলিকে আমি বলি যে পূর্ণাঙ্গ লুপ। go to এবং continue আসলে পূর্ণাঙ্গ লুপ না, এগুলি লুপ বডির ভিতরে কাজ করে, বা এগুলিকে আমরা বলতে পারি যে জাম্পিং স্টেটমেন্টও বলি। তাহলে ফর লুপ, while, do while এগুলির go to, continue। আজকে আমরা ফর লুপ এর গঠন প্রথমেই জানি বা প্রথমে শিখব, তারপর সেটার প্রয়োগ সি প্রোগ্রামে কিভাবে করা হয় সেটা দেখব। তাহলে ফর লুপের গঠন আমাদের শুরুতে থাকে কাউন্টার ডিক্লারেশন বা শুধু ডিক্লারেশন, যে মান যোগফলের ধারা নাকি গুণফলের ধারা, সেই শুরুতে সেই মানটা ধরে নিতে হবে, কার সাথে কত যোগ হয় তারপরে প্রথম পদ যোগ হবে, তাহলে সেই মানটা ধরে নিই। আমরা সাধারণত যোগফলের ধারা হলে 0 ধরি, কারণ 0 কোনো সংখ্যার সাথে যোগ হলে তার মানে কোনো পরিবর্তন হবে না। যদি গুণফলের ধারা হয় তাহলে সেটা 1 দ্বারা হবে, কারণ 1 কোনো সংখ্যার সাথে গুণ হলে সে মানের কোনো পরিবর্তন হয় না। কারণ আমি ইন্টু 1 মানে আমি একজন, কাজেই গুণফলের দ্বারা হলে 1 ধরতে হবে। ফর লুপের যে গাঠনিক স্ট্রাকচার সেটা হচ্ছে কি, ফর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকবে ইনিশিয়ালাইজেশন, সে মানে হলো আমার প্রথম পদ বা আদি বিন্দু, যে কত থেকে শুরু হচ্ছে, ইনিশিয়ালাইজেশন আদি বিন্দু, প্রথম পদটা কত সেটা আমাকে ধরতে হবে, এটা 1 থেকেও শুরু হতে পারে, 0 থেকে শুরু হতে পারে, 50 থেকেও শুরু হতে পারে। তারপর হলো কন্ডিশন বা শর্ত, যে এটা চলাচল করবে সেই চলক মানটা কখন গিয়ে থামবে, সেই শেষ পদটা কত, 50 না 100 না 200 না 1 কোটি, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, সেই ধারাটা কত করে বাড়তেছে, 1 করে বাড়তেছে, 2 করে বাড়তেছে, নাকি গুণ হয়ে বাড়তেছে, নাকি কমতেছে, কত করে কমতেছে, ডিক্রিমেন্ট। তারপরে আমার থাকবে স্টেটমেন্ট, একাধিক এক বা একাধিক স্টেটমেন্ট দিয়ে আমাকে সেটা লিখতে হবে। তাহলে এই হলো ফর লুপের ঘটনা। এই যে লুপটা আমরা ব্যবহার করব কি জন্য, লুপটা ব্যবহার করব প্রক্রিয়াকরণের কাজের জন্য। প্রোগ্রামিংটা ফর দিয়ে হবে না, শুধুমাত্র প্রক্রিয়াকরণ অংশে, যেহেতু আমরা বলছি একটি প্রোগ্রাম প্রধানত 3টি অংশ, ইনপুট, প্রসেস এবং আউটপুট। তাহলে এই প্রসেসের অংশে আমরা এই কাঠামোটা ব্যবহার করব লুপ। তাহলে প্রথমে আমরা একটা সমস্যার দেখি যে 1 + 2 + 3 n ধারা যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি ভাষায় প্রোগ্রাম লিখি। তাহলে প্রোগ্রাম কোড লেখার আগে প্রথমে অ্যালগরিদম লিখতে হয়,
কারণ অ্যালগরিদম হচ্ছে কি ধারাবাহিকভাবে সাজানো কাজের নির্দেশমালা। এটা কোনো প্রোগ্রামিং ভাষা না যে যে ভাষায় কাজ করে সেই ভাষা অনুযায়ী সে লিখতে পারবে, তার নিজস্ব ভাষা। বাংলা হলে ভাষা, বাঙালি হলে বাংলায় লিখবে, ইংরেজি হলে ইংরেজিতে লিখবে, চাইনিজ হলে চাইনিজ ভাষায় লিখবে, তার নিজের মতো করে যে কাজটা বা সমস্যাটা দেওয়া হলো সেটাকে ধারাবাহিকভাবে সাজিয়ে লেখা, তো কোনো প্রোগ্রামিং ভাষা না। তাহলে এখানে দেখা যাচ্ছে কি প্রথম পদ হচ্ছে 1, যেহেতু এখানে 1 থেকে শুরু হয়েছে এই জন্য প্রথম পদ 1। আমরা এখানে প্রথম পদ আমরা দেখতে পাচ্ছি 1 থেকে শুরু হলো সেজন্য 1, এখানে আমরা প্রথম পদ 1 হয়ে যাচ্ছে। তার সাধারণত দেখা যাচ্ছে যে কোনো পদ বিয়োগ তার পরবর্তী পদ তাহলে কত করে 1 1 করে বাড়ছে, তাহলে সাধারণ অন্তর হচ্ছে 1। যখন আমরা অ্যালগরিদম লিখব তাহলে প্রথমে প্রোগ্রাম শুরু করতে হবে, তারপরে আমাকে ইনপুট হিসাবে n এর মান দিতে হবে। এই n এর মান এই যে শেষ পদ এখানে এটা হলো n শেষ পদ, শেষ পদ কত n এর মান এটা 50 না 100 না 1 কোটি, এটা আমাকে বলতে হবে। এটা অসীম থাকতে পারবে না, এটা সসীম হতে হবে। তারপরে যেহেতু এটা বলছিলাম যে যোগফলের ধারা, তাহলে যোগফলের ধারা শূন্য যদি কোনো সংখ্যার সাথে যোগ হয় তাহলে তার মানের কোনো পরিবর্তনের জন্য s বা সেই মানটা আমরা ধরে নিলাম 0 0, এবং প্রথম পদ এখানে i 1, যেহেতু আমরা এখানে পদ ধারাটা 1 থেকে শুরু হলো, যদি 50 থেকে শুরু হয় তাহলে এই প্রথম পদটা i 50 লিখতে হবে আমার। যেহেতু আমরা যোগ করতেছি তাহলে s s plus i কারণ, এবং প্রতি পদে বৃদ্ধি হচ্ছে i plus 1, এক এক করে আমরা এখানে দেখেছি যে প্রতি পদের বৃদ্ধি হচ্ছে এক এক করে। এবং এই যে আইটা চলতে শুরু করলো, এই যে আইটা চলতে শুরু করলো, এটা একের সাথে তারপরে এখানে যাবে 2, তারপরে এটার সাথে এটা হবে, অর্থাৎ 1 এবং 12 এবং এইভাবে চলতে থাকবে। এভাবে তারপরটাতে যাবে, তারপরটা যাবে, তারপরটা যাবে, তারপরটা যাবে, তারপরটাতে যাবে, তারপরে শেষ পদের মান যত সেখানে গিয়ে শেষ হবে। তাহলে শেষ পদের মান যদি 50 হয়, সেই 50 আই মানটা চলতে 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 যখন এই ছোট বা সমান হবে তখন পর্যন্ত সে কোথায় যাবে, 4 নং ধাপে যাবে। আর যদি বড় হয়ে যায়, ছোট বা সমান না হওয়া মানে কি বড় হওয়া, তাহলে সে কি ওর পরবর্তী ধাপ অর্থাৎ 7 নং ধাপে যাবে। 7 নং ধাপ কি, 7 নং ধাপ হচ্ছে ফলাফলটা ছাপানো। তাহলে এই ছাপানো বা প্রক্রিয়াকরণের যে মানটা, সেই মানটা ধারণ করতেছে কোথায়, s নামক চলকে, s s plus i দিলাম এখানে। সেই মানটা ধারণ করতেছে s, এর জন্য ফলাফলটা ছাপবে সেই s এর মাধ্যমে ছাপবে। তাহলে ফলাফল ছাপলো, তারপরে প্রোগ্রাম শেষ। এবার এটাকে আমরা ফ্লো চার্ট তৈরি করব। ফ্লো চার্ট অ্যালগরিদমের চিত্র রূপই হচ্ছে ফ্লো চার্ট। যখন কোনো অ্যালগরিদমকে চিত্রের মাধ্যমে রূপদান করা হয় তখন সেটা ফ্লো চার্ট। শুরুর জন্য কোন চিহ্ন ব্যবহার করি, ইনপুটের জন্য কোন চিহ্ন ব্যবহার করি সেগুলো আমরা গত ক্লাসে শিখেছি। শুরুর জন্য আমরা ভৌতিকার চিহ্ন, তারপরে অ্যারো হচ্ছে কোন দিকে প্রবাহিত হচ্ছে সেটা। ইনপুটের জন্য আমরা সামান্তরিক ক্ষেত্র বা চিহ্ন ব্যবহার করি। as equal to 0, যে আমরা অ্যালগরিদম যেহেতু এটা যোগফলের ধারা, এবং i equal to প্রথম পদ হচ্ছে এখানে 1, যেহেতু s equal to 0 i equal to 1, শুধু এটা প্রক্রিয়াকরণের কাজের সাথে সম্পর্কের জন্য আমরা এখানে প্রক্রিয়াকরণের চিহ্ন ব্যবহার করছি। তারপরে s equal to s plus i, তাও প্রক্রিয়াকরণ, প্রতি পদের বৃদ্ধি হচ্ছে i equal to i plus 1 এক এক করে, এবং এখানে i এর সাথে n কে তুলনা করা, যে ছোট বা সমান যদি হয় তাহলে সে আবার অ্যালগরিদমের মতো 4 নং ধাপে ঢুকবে। আমরা এভাবে করে লুপটা দেখালাম। এবং যদি না হয় বা বড় হয়ে যায় তখন সে ফলাফল চাপবে এর মাধ্যমে, এবং তারপর প্রোগ্রাম শেষ। আমরা যদি এটা একটু হিসাব করে দেখি, যে ধরলাম যে আমি n equal to 3, হ্যাঁ n equal to 3 ধরলে আমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লেখাটা ঠিক আছে কিনা আমরা একটু যাচাই করে দেখি কি অবস্থা। যদি n equal to 3 ধরি আমি, সে n এর মান এখানে করলো, গ্রহণ করলো। n এর মান কত, 3, n equal to আমরা 3 ধরলাম। তারপরে s equal to 0 i equal to 1,
s equal to 0 i equal to 1 সে পেল। তারপরের ধাপে আছে কি s equal to s plus i, তাহলে s equal to যদি এখানে আমরা s এর মান 0 এবং i এর মান হচ্ছে 1, তাহলে 0 এর সাথে 1 যোগ হলে 1 হলো। এবং তারপরে ধাপে হচ্ছে কি i equal to i plus 1, এই যে এটা, তাহলে i equal to i plus 1, তাহলে i এর মান এখানে 1 এবং তার সাথে আরো এক যোগ হবে, যেহেতু প্রতি পদের বৃদ্ধি এক এক করে, তাহলে হলো কত i এর মান 2। তাহলে এখন i এর মান বড় না n এর মান বড়, i lesser equal to n, i এর মান হচ্ছে 2 আর n আমরা ধরছি এখানে কত 3, i এর মান 2 n হচ্ছে 3, তাহলে এখনো ছোট যেহেতু সে আবার কি করবে, আবার আবর্তিত হবে। সেই আবর্তনের সর্বশেষ আমার s এর মান কত 1, এই 1টা এখানে আসলো এবং i এর মান কত 2, এই যে 2টা এখানে যোগ হলো, তাহলে কত হচ্ছে 3 হলো যোগফল। এরপরে আবার সে i equal to i plus 1, তাই এর সর্বশেষ i হলো i ছিল আমার 2, এখন এখানে 2 আর প্রতি পদে বৃদ্ধি 1, তাহলে আবার 1 যোগ হবে, তাহলে কত হলো 3। তাহলে i এর মান এবং এখানে যে n এর মান, i এর মান এবং n এর মান সমান হলো, যেহেতু বলা হয়েছে এখানে সমান যদি হয় তাহলে সে আবার আবর্তন করবে, আবার s equal to s এর সাথে যোগ হবে। সর্বশেষ s এর মান ছিল আমার 3, সেই 3টা এখানে আসলো আর i এর মানও সর্বশেষ 3, তাহলে হলো কত 6। তাহলে যোগফল যা হোক এবার সে আবার i এর মান 1 করে বাড়বে, i equal to এবার সর্বশেষ i ছিল 3 এবং তার সাথে প্রতি পদের বৃদ্ধি 1 যোগ হলো, তাহলে হলো কত 4। তাহলে এখন i এর মান বড় n এর মান বড়, i হচ্ছে 4 and 3, তাহলে i এর মান বড় যখন হয়ে গেল তখন সে আর আবর্তন করবে সে না, ফলাফল ছাপবে, সে ছাপবে কি s equal to যে এখানে যে যোগফল যেটা পেয়েছিল সে আগের s এর মানটা ছাপাই দিবে, s equal to 6। তাহলে আমরা যদি এখানে এই যে যোগফলটা করে দেখি 1 plus 2 plus 3 যোগ করি তাহলে কত হয়, 1 সাথে যোগ করলে 3, 3 3 6, তাহলে আমাদের অ্যালগরিদম বা ফ্লোচার্ট লেখাটা সঠিক আছে। এভাবে করে আমরা সহজে বুঝতে পারি। এবার আমরা যে ধারাটা দিলাম সেই ধারাটা প্রোগ্রামিং ভাষায় লিখব। কি ভাষায় লিখবো? প্রোগ্রামিং ভাষায়। যে ধারাটা আমরা দিলাম সেই ধারাটা আমরা প্রথম পদ এখানে 1 এবং প্রতি পদের অন্তর হচ্ছে 1 এবং শেষ পদ আমার এখানে n। তাহলে শুরুতে আমরা যে সি প্রোগ্রামের গঠন সেটা জানি, ডকুমেন্টেশন সেকশন স্ল্যাশ স্টার দিয়ে যা লেখা লিখে স্টার স্ল্যাশ দিয়ে সেটা ক্লোজ করতে, এটা অপরিহার্য অংশ নয় সেজন্য আমি এখানে ব্যবহার করে নেই। লিঙ্ক সেকশন এটা অপরিহার্য, হ্যাশ ইনক্লুড দিয়ে লিখতে হবে, তারপরে হেডার ফাইলটা আমাকে এনে লিঙ্ক করতে হবে। হ্যাশ ইনক্লুড যতগুলি আমার হেডার ফাইল লাগবে সবগুলি লিঙ্ক করা ভালো বা করতে হয়। তারপরে মেইন ফাংশন বা ভয়েড মেইন দিয়ে শুরু হবে, এরপর আমাকে দ্বিতীয় বন্ধনী দিতে হবে, এরপরে আমাকে যে ডিক্লারেশন পার্ট যে এখানে থাকে লোকাল ভেরিয়েবল, এই লোকাল ভেরিয়েবল গুলো আমাকে কি কি ভেরিয়েবল বা চলক নিয়ে আমি কাজ করতে চাই, আমি প্রথম পদকে যদি আমি i দিয়ে ডিনোট করি এবং শেষ পদ এখানে n এবং যোগফল যেটা সাম থেকে s এবং এই মানগুলো 1 2 3 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এই জন্য আমরা এখানে ডাটা টাইপ হিসাবে আমরা int বা int উল্লেখ করলাম যে int টাইপটা আমাকে উল্লেখ করতে হবে এবং যে চলকগুলো সেগুলো কমা দিয়ে দিয়ে লিখতে হয় এবং লাইন শেষে সেমিকোলন দিলাম। এরপরে আমরা মানে printf enter the value of n, এই printf এটা একটা আউটপুট স্টেটমেন্ট, তো আমরা এখানে ব্যবহার করছি কেন, যে এই লেখাটা হচ্ছে কি printf এর আমরা তিনটি গঠন বলেছিলাম গত ক্লাসে। printf এ শুধু স্ট্রিং কে বা লেখাকে দেখানোর জন্য, শুধু সংখ্যাকে দেখানোর জন্য, লেখা এবং সংখ্যা উভয়কে একত্রে দেখানোর জন্য। তাহলে আমরা এখানে যেহেতু মান এখনো কিছুই দিই নাই, তাহলে আমরা এখানে শুধু এই ইনভার্টেড কমার ভিতরে যে লেখাটা লিখলাম এন্টার দি ভ্যালু অফ n, সেই লেখাটা দেখানোর জন্য আমরা এখানে printf এর স্ট্রিং গঠন যেটা আমরা বলি সেই স্ট্রিং গঠনটা আমরা ইউজ করলাম এখানে, সে এন্টার দি
ভ্যালু ওপেন, অর্থাৎ এটা হচ্ছে কি করবে যে ব্যবহারকারীকে কার মান দিচ্ছে সেটা মনে করিয়ে দিয়ে দিবে। কিবোর্ড থেকে যখন আমরা যখন রান করাবো তখন ব্যবহারকারীকে মনে করিয়ে দিয়ে যে n এর মান দাও। তারপর আমাকে মূলত এখানে আমরা ইনপুট দিব scanf ফাংশনের মাধ্যমে। scanf, তারপরে আমার কি থাকে, তারপরে থাকে আমার ফরম্যাট স্পেসিফায়ার থাকে scanf, তারপরে আমার এখানে ফার্স্ট ব্র্যাকেট উল্লেখ করতে হয়, তারপরে ইনভার্ট কমা দিতে হয়, তারপরে এখানে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হয়। ফরম্যাট স্পেসিফায়ার কি গত ক্লাসে আমরা আলোচনা করছি এবং একটা চার্ট দিয়ে দিয়েছি, যেহেতু এটা পূর্ণ সংখ্যা এই জন্য পার্সেন্ট ইউজ করতে হবে, ইনভার্ট কমা ক্লোজ করতে হবে, কমা দিতে হবে। এরপরে কার কাছ থেকে মান নিবে সেই মানটা উল্লেখ করতে অ্যাম্পারস্যান্ড দিয়ে আমরা বললাম যে এখানে শেষ পদ যেহেতু n দিলাম তাহলে n এর মান গ্রহণ করো, সেই শেষ পদটাকে তার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে এবং তারপর সেমিকোলন দিতে হবে। কারণ সি প্রোগ্রামের প্রতিটি কাঠামো ঠিক মতো যদি না দেওয়া হয় তাহলে সেটা রান করবে না। সি প্রোগ্রামিং কেস সেনসিটিভ, ছোট হাতের বড় হাতে মিলিয়ে লেখা যাবে না। প্রতিটি স্টেটমেন্ট এরপরে সেমিকোলন কমা এগুলো ঠিক মতো থাকতে হবে। s ইকুয়াল টু 0 যে ধারাটা যোগফলের ধারা, তাহলে এখন আমরা যে প্রোগ্রামটা লিখতে যাচ্ছি সেটার ইনপুটের কাজ শেষ। স্ক্যানএফ পর্যন্ত আমার যেহেতু দিয়ে দিলাম তাহলে আমার ইনপুটের কাজটা এবার প্রক্রিয়াকরণ শুরু হচ্ছে। তাহলে প্রক্রিয়াকরণ শুরুতে ফর লুপ দিয়ে যদি আমরা করবো তাহলে শুরুতে ছিল কাউন্টার ডিক্লারেশন বা ডিক্লারেশন, যেহেতু এটা যোগফলের দ্বারা এই জন্য s ইকুয়াল টু 0 ডিক্লেয়ার করলাম। এরপরে থাকে ফর, ফরের পরে i ইকুয়াল টু 1, তো এখানে প্রথম পদ 1 থেকে শুরু হয়েছে সেই জন্য আমরা i ইকুয়াল টু 1 লিখলাম। যদি 10 থেকে শুরু হয় 10 লিখতে হবে, বা এটাকে আমরা বলি ইনিশিয়ালাইজেশন বা আদি বিন্দু বা প্রথম পদ। i লেজার ইকুয়াল টু n, এটা হলো শর্ত যে কতবার সেই আইটা লুপ বা আবর্তিত হবে। nটা কোনো অজানা মান হলে হবে না, এটা নির্দিষ্ট মান দিতে হবে। কিবোর্ডে যখন n এর মান চাইবে তখন আমাকে 50, 60, 70, 80, 100 দিতে হবে এবং প্রতি পদের বৃদ্ধি কত করে ইনক্রিমেন্ট, এখানে ইনক্রিমেন্ট হচ্ছে বৃদ্ধি হচ্ছে যে i ইকুয়াল টু i প্লাস 1, এখানে ডিক্রিমেন্ট হচ্ছে না, এখানে ইনক্রিমেন্ট হচ্ছে, এক করে বাড়তেছে। এরপর আমাকে স্টেটমেন্ট দিতে হবে, তাহলে এটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন। তারপরে এটা ছিল আমার কন্ডিশন ফর লুপের যে স্ট্রাকচার বা গঠন, এবং এটা ছিল ইনক্রিমেন্ট। তাহলে ফর লুপের পরে আমাকে স্টেটমেন্ট দিতে হবে ইকুয়াল টু s প্লাস i, আমরা এখানে কি করতেছি প্রক্রিয়াকরণ করতেছি যে s ইকুয়াল টু s প্লাস i যোগ করতেছি। এরপরে আমাকে ফলাফল আমরা ছাপবো আগের মতো, একটু আগে যেটা আলোচনা করলাম। হ্যাঁ, হাইলাইট করছে যে সাম, এখানে আমরা এই লেখাটাও মনিটরের পর্দায় দেখতে যে সাম ইকুয়াল সাম অফ দ্য সিরিজ ইকুয়াল, এটা হচ্ছে স্ট্রিং, আর এখানে পার্সেন্ট ডির মতো যেটা দিলাম সেটা হচ্ছে ফরম্যাট স্পেস। তাহলে আমার এই সাম অফ দ্য সিরিজ লেখাটা উঠবে, সমান চিহ্ন এসে যোগফলটা কত সেটাও দেখা যাবে, এবং এই মানটা কোন চলকে প্রক্রিয়াকরণ হচ্ছে সেটা হলো s নামক চলক। এখানে s, এই জন্য এখানেও আমাদেরকে সেই ভেরিয়েবলটা যে চলকের মানটা প্রক্রিয়াকরণ করে ধারণ করতেছে, যে মানটা প্রক্রিয়াকরণ করে ধারণ করতে সেই চলকটা আমরা এখানে দিতে হবে বা উল্লেখ করতে হবে, সেই চলকটা আমরা দিলাম। তারপরে গেটস, যেটা আগে যে অনলি সি যদি হয়, এটা যদি ইউজ করা না হয় তাহলে ফলাফলটা এসে মাত্র চলে যায়, ফলাফলটা দেখা যায় না, সেই জন্য আমরা এটা ব্যবহার করি। এটা থাকে conio ডট h নামক হেডার ফাইলে, যে কোনো ফলাফল স্টে করানোর জন্য কোনো ক্যারেক্টারের চাপ না দেওয়া, কিবোর্ডে কোনো ক্যারেক্টার চাপ না দেওয়ার জন্য স্টে করার জন্য গেট ক্যারেক্টারটা ব্যবহার করা, এবং এরপর আমরা ফলাফলটা যদি ওই সি প্রোগ্রামিং বা ডেভ সি প্রোগ্রামিং ইন্টারফেসে রান করি তাহলে এই ধরনের ফলাফল দেখতে পাবো। অর্থাৎ আমি যখন আমি n এর মান দিব, এটা দেওয়ার পর এটাকে আমাকে কম্পাইল করতে হবে, কম্পাইল করে রান করতে হবে, তখন আমি n এর মান চাইবে, n এর মান দিব, তখন আমরা সেই ফলাফলটা সমস্ত সিরিজ এগুলো এত শো করব। আবার সেম ধরনের ধারায় যদি n এর মান আমার জানা হয়, যে n এর মানটা যদি আমার 100 হয়, তাহলে n এর মান আমার এখানে জানা 100, এটা নির্দিষ্ট, এটা সংখ্যক, এটা অপরিবর্তনীয়, তাহলে সেটার জন্য আমার সেম ভাবে আমরা ধারাটা লিখতে পারি বা প্রোগ্রামিং কোডটা লিখতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ধারা হ্যাশ ইনক্লুড std.h, এবং আমার
এখানে চলকগুলো ডিক্লেয়ার করতে হয়। সেই চলক আমি আই এবং এস দিলাম, এন দিলাম না। গত ধারাটাতে বা আগের ধারাটাতে আমরা এখানে এন ব্যবহার করছি, শেষ পদ আমার ছিল এন, এখানে কিন্তু 100, এটা জানা মান, সেই জন্য এটাকে আমাকে এখানে ডিক্লেয়ার করতে হবে। এটা আমরা শেষে যখন কন্ডিশন বা শর্তের মধ্যে আই লেজার ইকুয়াল টু সেই এন এর মানের এখানে দিয়ে দিব, তাহলে সে সরাসরি এটা পেয়ে যাবে বা 100 বার আউট দিতে হবে। তাহলে রো এস ইকুয়াল টু 0 ডিক্লারেশন, তারপরে আমাকে ফর করতে হবে। ফর করার পর আমরা ইনিশিয়ালাইজেশন প্রথম পদটা কত এবং কন্ডিশনের ক্ষেত্রে আই লেজার ইকুয়াল টু এন, ওই যে একটু আগে বলেছিলাম যে আমার যে মানটা এন এর সেই মানটা এখানে জানা মান, তাহলে জানা মান যদি হয় তখন আমরা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট ইউজ করে এটা ব্যবহার করতে পারি। সেজন্য আমরা এখানে স্ক্যানএফ ব্যবহার করি নাই। আই লেজার ইকুয়াল টু কত 100 এবং প্রতি পদের বৃদ্ধি হচ্ছে 1 পদ, এটা হচ্ছে ইনক্রিমেন্ট। তারপরে এস ইকুয়াল টু এস প্লাস আই প্রক্রিয়াকরণ এবং সেই ফলাফলটা যে প্রিন্টএফ, এই যে লেখাটা আমি লিখলাম এটাকে আমরা বলি যে স্ট্রিং ইকুয়াল এবং ফরম্যাটে সুইচ করলাম সেই মানটা কত কোনটা আমাকে ধারণ করবে, তারপরে আমাকে গ্যাটসিস করলাম, এরপরে দ্বিতীয় বন্ধনী দিয়ে ক্লোজ করে দিলাম। এখন এই ফলাফলটা যখন আমরা প্রোগ্রামে রান করবো, আমি তখন কিবোর্ড থেকে আমার আর মান চাইবে না, সরাসরি সে ফলাফল আমাকে দেখাবে যে এত থেকে এত পর্যন্ত এত যোগফল হচ্ছে, সরাসরি আমাকে ফলাফলটা দিয়ে দিবে। আমাকে আর দ্বিতীয়বার n এর মান এত ইনপুট দাও এটা বলবে না, কারণ আমরা এখানে n ইকুয়াল টু 100 দিয়ে দিচ্ছি। এরপরে আমরা জানবো হোয়াইল লুপের গঠন। হোয়াইল লুপের গঠন যে শুরুতে থাকে কাউন্টার ডিক্লারেশন, অর্থাৎ কত মান ধরবো, যোগফলের দ্বারা হলে s ইকুয়াল টু আমরা 0 ধরি, i ইকুয়াল s ইকুয়াল টু 1 ধরি গুণফলের দ্বারা হলে। ইনিশিয়ালাইজেশন প্রথম পদটা কত থেকে শুরু করব। এরপরে থাকে হোয়াইল, হোয়াইলের পরে থাকে শর্ত বা কন্ডিশনটা, এরপরে দ্বিতীয় বন্ধনী দিতে হবে, এরপর আমার স্টেটমেন্টস থাকবে, এরপরে থাকে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, পরে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করতে হবে। অর্থাৎ আমার ফর লুপ থেকে একটু স্ট্রাকচার বা কাঠামোটা একটু ভিন্ন ধরনের। শুরুতে আমার কাউন্টার ডিক্লারেশন, মানে হচ্ছে আমার শুরুতে যে মানটা আমার ডিক্লেয়ার করবো সেটা এখানে বলে দিতে হবে, সেটা কত। তারপরে প্রথম পদটা কত, এটা কি 1 থেকে শুরু হচ্ছে না 10 থেকে শুরু হচ্ছে সেটা আমাকে এখানে বলে দিতে হবে। হোয়াইল কন্ডিশনটা কত, এটা 50 না 100 না n কত সেটা আমাকে বলে দিতে হবে। এবার কিন্তু সেমিকোলন হবে না এখানে। তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর স্টেটমেন্ট প্রক্রিয়াকরণ, আমরা সেই মানটাকে যোগ করতেছি না গুণ করতেছি কি করতেছি সেটা আমাকে বলতে হবে। এবং প্রতি পদে বৃদ্ধি হচ্ছে না হ্রাস হচ্ছে সেটা আমাকে বলতে হবে, না গুণ হচ্ছে সেটা আমাকে বলতে হবে। এরপর দ্বিতীয় বন্ধনী দিয়ে ক্লোজ করতে হবে। আমরা ঠিক একইভাবে আগের মতো আমরা এখানে লিঙ্ক সেকশন ইউজ করলাম, হ্যাশ ইনক্লুড স্টুডিও.h 15.h দুইটা ফাইল লিঙ্ক করে, এরপরে থাকবে মেইন সেকশন, এরপরে দ্বিতীয় বন্ধনী দিতে হবে। এবং আগের মতো যেহেতুগুলো পূর্ণ সংখ্যা 1 2 3 এবং INS, এই জন্য আমরা এখানে ডাটা টাইপ হিসেবে ইন্টিজার ডিক্লেয়ার করলাম। এরপর আমরা প্রিন্টএফ, যদিও এটা আউটপুটের সময় এখানে আমরা ব্যবহার করছি, কারণ ব্যবহারকারীকে কার মান দিচ্ছে সেটা মনে করিয়ে দেওয়ার জন্য এটা ব্যবহার করা, না হলে এটা ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই। মূলত আমার এখানে ইনপুট নিবে scanf ফাংশনের মাধ্যমে, যে ফার্স্ট ব্র্যাকেট ইনভার্ট কমার ভিতরে ফরম্যাট স্পেস থাকবে, তারপর ইনভার্ট কমা ক্লোজ করতে হবে, এরপরে কমা থাকবে, এরপরে এন্ড পারসন দিয়ে যার কাছ থেকে মান নিবে সেই চলকটা উল্লেখ করতে হবে। একটা চলক হলে একটা ফরম্যাট স্পেসিফায়ার, আর একাধিক চলক হলে একাধিক ফরম্যাট স্পেসিফায়ার এবং একাধিক ভেরিয়েবলে খানা উল্লেখ করতে হবে। তাহলে হোয়াইল লুপের শুরুতে ছিল কাউন্টার ডিক্লারেশন, তাহলে s ইকুয়াল টু 0, যেহেতু এটা যোগফলের ধারা। তারপরে এখানে প্রথম পদ i ইকুয়াল টু 1, দেন এখানে আমরা i ইকুয়াল টু 1 ধরলাম। এখানে প্রথম পদ হচ্ছে 1, প্রথম পদ যেহেতু 1 এই জন্য ইনিশিয়ালাইজেশন এখানে i ইকুয়াল টু 1। এরপরে থাকে হোয়াইল, হোয়াইলের পাশে থাকে কন্ডিশন, i যেহেতু এটা ধারা শেষ, এখানে শেষ পদ n, জন্য এখানে n, এখানেও n। এরপরে দ্বিতীয় বন্ধনী দিতে হবে, এরপরে থাকে স্টেটমেন্ট কি s ইকুয়াল টু s প্লাস i প্রক্রিয়াকরণ হচ্ছে,
এরপরে থাকে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, i ইকুয়াল টু i প্লাস 1, প্রতি করে এক এক করে বাড়তেছে, এখানে এক এক করে বাড়তেছে। এরপরে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করতে হবে। এরপর আমার প্রক্রিয়াকরণ কাজটা ফলাফল দেখতে, ফলাফল দেখার জন্য আমার আউটপুট স্টেটমেন্ট printf, আমরা ইনভার্ট কমার ভিতরে যা লেখা লিখলাম, তারপর ফরম্যাট চেঞ্জ করলাম মান ধারণ করার জন্য, এবং যে চলকে প্রক্রিয়া করে সেই চলকটা আমরা এখানে ব্যবহার করলাম। তারপর গেট সিএসএস করলাম, যে বন্ধনী ক্লোজ করলাম। এরপর যখন আমরা প্রোগ্রামটা রান করাবো, শুরুতে যেরকম ইন্টারফেস দেখেছে সেরকম রান করলে যখন আমরা n এর মান দিব, এর সেই মানটা কত, এটা নির্দিষ্ট মান না, এটা যে কোনো মান দিতে পারি আমরা, 50, 70, 100, 200, 1 কোটি, যা খুশি দিতে পারবো, সেই অনুযায়ী আমাকে ফলাফলটা দেখাবে। এরপরে আমরা ডু হোয়াইল লুপ। ডু হোয়াইলের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, শুধু সামান্য পার্থক্য আছে। ডু শুরুতে ইউজ করতে হয়, এখানে হোয়াইল নিতে হয়। এরপরে যে বন্ধনী রিয়া স্টেটমেন্ট ইউজ করতে হবে, এরপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট থাকবে, তারপর দ্বিতীয় বন্ধনী ক্লোজ করতে হবে, এরপরে হোয়াইল দিয়ে কন্ডিশন শর্তটা উল্লেখ করতে হবে, এবং তারপরে এখানে সেমিকোলন দিতে হবে মাস্ট অবশ্যই। হোয়াইলে কিন্তু এখানে সেমিকোলন ছিল না। তাহলে চলো আমরা কিভাবে ডু হোয়াইলের মাধ্যমে যে ধারার যোগফল সেই অঙ্কটা আবার করি, যাতে আমাদের এটা ভালোভাবে শেখা হয়ে যায়। যে না, আমি একই ধারার উপরে বারবার দেখাচ্ছি, যাতে তোমরা বুঝতে পেরে একটা শিখে 10টা করতে পারো। তাহলে শুরুতে আমরা লিঙ্ক সেকশন ইউজ করলাম, ডকুমেন্টেশন সেকশন ইউজ করলাম না। এরপর আমার এখানে ডেফিনেশন সেকশন, গ্লোবাল ভেরিয়েবল সেকশন প্রয়োজন হয় না, মেইন ফাংশন দিয়ে শুরু করলাম, দ্বিতীয় বন্ধনী দিতে হবে। এরপরে আমাকে ডাটা টাইপ উল্লেখ করে সেই চলকগুলো উল্লেখ করতে হবে। উল্লেখ করার পরে এটা দিলাম যাতে ব্যবহারকারীকে মনে দেওয়া, এবং স্ক্যানএফ এর মাধ্যমে সেই মানটা দিলাম। এখন আমরা আমার ইনপুটের কাজ শেষ, এবার আমরা প্রক্রিয়াকরণ যেটা আমরা বলছি লুপ ব্যবহার করব প্রক্রিয়াকরণের জন্য। তাহলে শুরুতে s = 0 হচ্ছে কি অর্থাৎ ডিক্লারেশন, যেহেতু এটা যোগফলের ধারা। আর i = 1 এটা হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন। তাহলে আমরা ডু হোয়াইলের গঠনে শুরুতে দেখি ডিক্লারেশন বা কাউন্টার ডিক্লারেশন, ইনিশিয়ালাইজেশন বা প্রথম পদটা কত থেকে শুরু হলো, তারপরে ডু থাকে, এরপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে স্টেটমেন্ট is = s + i, প্রক্রিয়াকরণ যেটা আমরা যোগ করতেছি। এরপরে থাকে প্রতি পদের বৃদ্ধি, i = i + 1, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, এখানে যেহেতু ইনক্রিমেন্ট হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, i = i + 1। এরপরে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করতে হবে। এরপরে হোয়াইলের পরে শর্ত i > n, তো শেষ পদটা আমাকে এখানে উল্লেখ করতে হবে। যদি 100 হয় 50, তখন আমরা এখানে 50 100 ইউজ করব, পর সেমিকোলন দিতে হবে। এরপরে আমার ফলাফলটা দেখতে চাই, দেখার জন্য আমার আউটপুট স্টেটমেন্ট ইউজ করতে হবে। আউটপুট স্টেটমেন্টের জন্য আমরা printf, এবং আমি এখানে স্ট্রিং ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করছি, যে 1 + 2 + 3 + ডট, and এটা হলো স্ট্রিং, আর %, হলো ফরম্যাট স্পেসিফায়ার, বাট কমা ক্লোজ কমা, তারপরে ভেরিয়েবল ইউজ করলাম, সেই চলকের মানটা কোথায় প্রক্রিয়াকরণ s নামক চলকে সেটা ধারণ করবে, এবং গেট শেষ, তারপরে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করতে হবে। আমার এটা মেইন ফাংশনের দিতে হয়, তো দ্বিতীয় বন্ধনী, এবং এই দ্বিতীয় বন্ধনী আমাকে ক্লোজ অবশ্যই করতে হবে। এরপরে আমি যদি ইন্টারফেসে লিখি, তখন আমরা n এর মান যা খুশি দিলাম সেই অনুযায়ী আমাকে ফলাফল শো করবে বা দেখাবে, আউটপুটটা আমাকে দেখাবে। তাহলে আগামী ক্লাসে জন্য তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি আমি, যে 1 + 2 + 4 + n দ্বারা যোগফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট এবং সি ভাষায় প্রোগ্রাম লিখি। আমরা পরীক্ষায় দেখি অ্যালগরিদম থাকলে ফ্লোচার্ট থাকবে না, ফ্লোচার্ট থাকলে সি অ্যালগরিদম থাকবে না, কারণ অ্যালগরিদম এবং ফ্লোচার্ট একই কথা, এটাকে চিত্র রূপায়িত করা আর এটা ধারাবাহিকভাবে লেখা। কাজে এই দুইটা তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। এটাতে ফ্লোচার্টে 3 থাকলে এটাতে 4 থাকে হায়ার অর্ডারে। আশা করি আজকের পার্টটা বুঝতে পারছো, এবং এই বাড়ির কাজটা তোমরা শুদ্ধভাবে সম্পন্ন করে লিখতে পারবে, এবং প্রোগ্রামিং ভাষায় লিখে ঘরে বসে প্রোগ্রাম রান করে দেখবে যে সঠিক হয়েছে কিনা।
তাহলে বুঝতে পারবে যে তোমার প্রোগ্রামিং লেখা সঠিক হয়েছে এবং তুমি প্রোগ্রামিং শিখতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।